আমা কৃষ্ণ বলছে, আরে সেই যে বাঁশিটা সেদিন অসি হলে বলে আজ হতে হবে? এই বন্ধু, বিপদে পড়ে একদিন চাইছি, দিয়ে না। তা বেশ বলছিস যখন নিয়ে যা, তবে শুনে রাখ, আমার কিন্তু এই বাঁশি বড় আদরের বাঁশি, বড় স্বাধীর বাঁশি, আমি কাউকে দিই না। তুই নিয়ে যাচ্ছিস, যা, তেমন যেমন অক্ষত নিচ্ছিস আবার অক্ষত আমায় ফেরত দিয়ে যাবে। ছোট্ট মধুমঙ্গল বাঁশিটা নিয়ে ছুটতে ছুটতে এলো। বাবা, এই দেখো আমি কি পেয়েছি। সন্দীপনি মুনি বলছি, আরে বাঁশি এনেছিস, এখন তুই বাঁশি বাজাবি নাকি? হ্যাঁ, বাড়িতে অতিথি বসে আছে, অতিথি সেবার আয়োজন করবো, আর তুই চুরি বিদ্যা শিখবি বলে কি বাঁশি নিয়ে চলে এলি? মধুমঙ্গল বলছে, বাবা দেখো না, বাঁশির কাজটা খালি দেখো, এসো আমার সাথে। আজকে বাবা এবং ছেলে দুজনে যখন বাঁশিটা নিয়ে মুদি দোকানদারের কাছে যাচ্ছে, আমার সবে মাত্র রাত হয়েছে, সবে তারা শয়ন করেছে, ভাবছে এখন গেলে তো ধরা পড়ে যাব, তাই একটু অপেক্ষা কর। আর অপেক্ষা করতে করতে ঠিক ভোরের বেলা বাবা ছেলে দুজনে চুরি করতে গেছে। আর চুরি করতে গিয়ে ওই বাঁশিটাকে অসি বানালো। আমার অসি মানে কি জানো তো? ধারালো একটা ছোরা। অসি বানিয়ে মুদি দোকানটাকে গোল করে ছিদ্র করলেন, আর গোল করে ছিদ্র করে ছেলেটা হামাগুড়ি দিয়ে ওই মুদি দোকানের ভিতর প্রবেশ করলো। আর মুদি দোকানের ভিতরে গিয়ে ঠিক চারজনকে সেবা দিতে যতটুকু চাল ডাল লাগবে ঠিক ততটুকুই একটা কাপড়ের মধ্যে মেপে মেপে তুলে নিল। চারজনের মতো, একজনও যেন বেশি না হয়। আমার চারজনের মতো চাল ডাল গুছিয়ে শক্ত করে বেঁধে ছেলেটা হামাগুড়ি দিয়ে দোকানের বাইরে বেরিয়ে এলো। কিন্তু কপালের কেমন লিখনটা একবার দেখুন, ভগবানের কেমন খেলা। ছেলেটা কিন্তু চুরি করে বেরিয়ে এসেছে, কিন্তু বাবা পাশ থেকে বললো, মধু অতিথি সেবা দেব, তো সেবা দেওয়ার পর একটু মুখোশোদ্ধি দিতে হয়, ওই দোকানের ভিতর থেকে একটু হরিতকি আনবি বাবা। মধু বলছে, বাবা আমি আবার যাব? জানো বাবা, একটু হরিতকি নিয়ে আয় না, ওই হরিতকিটা এনে দিলে অন্তত অতিথিদের সেবার পর একটু মুখোশোদ্ধি দিতে হয়, আমি দিতে পারবো, যা একটা আনলে হবে। আর যেই না প্রবেশ করলো, ভগবান চিন্তা করলো, এই তো সুযোগ, একবার পেয়েছিলিস, আবার যখন ঢুকলি আর তোকে বেরোতে দেব না। ভগবান নিজে বাঁশি নিয়ে পাঠালো, চুরি করবি ভালো কথা, যা চুরি কর, একবার কেন হাজারবার কর। নিজে পাঠিয়ে নিজেই এবার ছেলেটাকে ধরিয়ে দিচ্ছে। মুদি দোকানদারেরা ঘুমিয়ে আছে, দেখছে থালার মধ্যে ওই হরিতকিটা রাখা। অমনি ভগবান স্বপ্নে বলে উঠলেন, দোকানে দেখো দেখো চেয়ে দেখো দোকানে তোমার দোকানে চুরি হয়ে দোকানদার গো, চোর 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 চোর, দেখো দেখো গো, হরি বল, তোমার দোকানে চুরি হয়ে গেল। আমার যেই না চোর চোর বলে ভগবান স্বপ্নে জাগিয়ে দিল, মুদি দোকানদাররা ঘুমের ঘরে তাকিয়ে দেখছে সত্যি সত্যি একটা ছোট্ট বালক ওই দোকান থেকে কিছু যেন নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমার ছুটে গিয়ে ধরবে, তা ধরুক, মধুর চরণটাকে জড়িয়ে ধরেছে, কোমর পর্যন্ত বাইরে বেরিয়ে গেছে, চরণ দুটো বেরিয়ে গেলে আর ছেলেটাকে ধরতে পারবে না। কিন্তু ভগবান সেটাই হতে দিল না। আর যখনই কোমর ধরে মুদি দোকানদারেরা চরণটা ধরে টানছে, অপরদিকে ছেলেটা বাবার হাত ধরেছে। ও বাবা, এই নাও হরিতকি, আর দেরি করো না, যাও তুমি রান্নাটা বসাও,
আমি আসছি। ছেলেটা যে ধরা পড়ে গেছে বাবাকে বুঝতে দিচ্ছে না। সন্দীপনি মনি বলছে, এসেছি আমরা বাপ বেটা একসাথে, যাবো একসাথে, আয় বেরিয়ে আয়। দোকানদারিরা চোর চোর বলে চিৎকার করছে, ওরে ধরা পড়ে যাবো বাবা, বেরিয়ে আয়। ছেলেটা বলছে, বাবা তুমি কি রান্না চাপাও, আমি একটু পরে আসছি। আরে তুই কি করবি, আসছিস মানে আয়, এখনই আয়। ছেলেটা দেখে গিয়ে বলছে, যাও না, কেন তুমি বারবার এমন করে বলছো? সন্দীপনি মুনি বলছে, ওরে এখানে থাকলে যে আমরা ধরা পড়ে যাবো বাবা, তুই এমন করছিস কেন, আয়, আমরা একসাথে এসেছি, একসাথে যাব। আপনি ছেলেটা বলে উঠলো, বাবা এসেছি একসাথে, কিন্তু যাওয়াটা তো আর একসাথে হবে না। কেন কেন তুই কথা বলছিস? কেন বলছি জানো? তুমি বারবার বলছো বেরিয়ে আয়, ধরা পড়ে যাব, ধরা পড়ে যাব। ধরা পড়বো কি? আমি তো ধরা পড়েই গেছি। মধু, কি বললি তুই? ধরা পড়ে গেছিস? হায় হায় রে, এমনটা হবে আমি জানতাম, আমি জানতাম। এই জন্য বলেছিলাম, মধু এগুলো আমাদের কাজ নয়, এগুলো আমাদের কর্ম নয়। তুই জোর করে এসেছিস, আজ তোর জন্য আমার লজ্জায় মাথাটা হেঁট হয়ে যাবে। মধুমঙ্গল বলছে, বাবা যা আমার হবে হোক, তুমি চলে যাও। সন্দীপনি মনি বলছে, বাহ, আমি চলে গেলে তোকে ধরে রাখলে বুঝি আমি পার পেয়ে যাব? কাল যখন তোকে সবার সামনে আনা হবে, সবাই যখন তোর মুখের দিকে তাকিয়ে বলবে, এই দেখ দেখ এই ছেলেটা চেনা চেনা লাগছে, দরজায় দরজায় ভিক্ষায় আসে, এটা সেই সন্দীপনি মুনির ছেলেরা, যার বাবা দিনের বেলা অতিথি সেবা দেয় ভিক্ষা করে, আর তার ছেলে রাত হলে চুরি করে। তাহলে চুরি অপবাদ তুই একা পাবি, আমি পাবো? ছি 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 ছি, আজ তোর জন্য লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেল। আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। এই জন্য বলেছিলাম এগুলো আমাদের নয়। তুই জোর করে আমার কথা শুনলি না, বল, তুই বল আমি এখন কি করব? ছোট্ট মধুমঙ্গল বললেন, শান্ত হও বাবা, একটা উপায় আছে। কিন্তু তুমি কি পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো পারবো, আমি পারবো। বল আমাকে কি করতে হবে, বল, আমি করার জন্য প্রস্তুত। চোর অপবাদ পেতে হবে না বাবা। উপায়টা হলো, আমাকে যখন সবার সামনে আনবে, সবাই তো বদনটা দেখবে, আমার মুখ দেখলেই তো বলবে এটা সন্দীপনি মুনির পুত্র মধু। কি আমার মুখটা দেখলে তো তবে চিনতে পারবে। সেই মুখটাই যদি আর না থাকে, তার মানে 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 তো কি বলছে আমি বুঝতে পারছি না। তুমি এক কাজ করো বাবা, ওই যে বাঁশিটা পড়ে আছে না, বাঁশিটা হাতে তুলে নাও, বলো অসি হতে। সন্দীপনি মুনি বলছে, বাঁশি আমি কেন অসি হতে বলবো? আগে বলো না, তারপর বলছি। সন্দীপনি মুনি বললেন, বাঁশি একবার অসি হয়ে যেত, বাঁশিটা আস্তে আস্তে অসিতে পরিণত হলো। এইবার মধুমঙ্গল বললেন, বাবা দ্বিতীয় উপায় একটাই আছে। বাঁশিটা অসি হয়েছে হাতে নিয়ে, কেউ যাতে জানতে না পারে, কেউ যাতে চিনতে না পারে, এই রাতের অন্ধকারে তুমি তোমার মধুমঙ্গলের মস্তকটাকে ছেদন করে দাও। মধু মধু, আমি পারি না, এ কাজ আমি করতে পারবো না বাবা।
ক্ষমা করে দে। পিতা হয়ে পুত্রের মস্তক ছেদন করতে আমি পারবো না, এ কাজ আমার দ্বারা সম্ভব নয়। তুই আমার ক্ষমা করে দে। ছেলেটা বলে উঠলো, বাবা কেন পারবে না? ওরে মধু, তুই তো কোনো বাবা হসনি, তুই বুঝবি না। কোনো বাবা এই জগতে কেউ কখনো নিজের হাতে নিজের পুত্রের মস্তক কাটতে পারে না। তুই তো বাবা হসনি, যদি কখনো হোস সেদিন বুঝবি। আমি পারবো না। মধুমঙ্গল বলছে, বাবা পারবো না বললে হবে, তোমাকেই পারতে হবে। তুমি যে বলছো কেউ করে না, যদি শাস্ত্রের দিকে তাকাও তাহলে দেখো দাতা কর্ণ কি মা করেনি? নিজেরই হাতে নিজের পুত্রের মস্তকটা ছেদন করে অতিথিকে সেবা করে দিয়েছিল। নিজের পুত্রের দেহের মাংস কেটে রন্ধন করে খেতে দিয়েছিল। মা পদ্মাবতী মাথাটা লুকিয়ে রেখেছিল ঠাকুর ঘরে, হৃদয়ে জড়িয়ে ধরে কাঁদবে বলে। সেটাও অন্তরে জানতে পেরে বলেছিল যে মা গো, আমার বড় অম্বল খেতে স্বাদ জেগেছে। অম্বল মানে কি গো? টক। টকটা কি দিয়ে খাবো? না তোর ছেলের মস্তকটা দিয়ে আমায় একটু অম্বল করে দিবি। পদ্মাবতী মা গুমড়ে গুমড়ে কেঁদেছিল। কর্ণ বলেছিল, পদ্মা দেহটাই যখন অতিথি সেবায় লেগে গেল, তাহলে মস্তকটা আঁকড়ে ধরে রেখেছে কেন? দিয়ে দাও। পদ্মাবতী মা নিজের হাতে নিজের পুত্রের মস্তকটা কেটে তিনি অতিথিকে সেবা দিয়েছিলেন। আজকে মধুমঙ্গল বলছে, বাবা তুমি অতিথি সেবার জন্য নিজের পুত্রের মস্তকটা খালি কেটে নিয়ে চলে যেতে পারবে না? সন্দীপনী মনে বলছে, ওরে বাবা, আমি তো বাবা, আর বাবা হয়ে ছেলের মস্তক আমি কাটতে পারছি না। তাহলে তোমার কাছে কোনটা আগে, অতিথি সেবা আগে নাকি নিজের পুত্র আগে? সন্দীপনী মনি পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, একবার বলছে আমার পুত্র, না না না, আমার কাছে আমার অতিথি সেবাটা আগে। তাহলে ধরো অস্ত্র, ছেদন করো আমার মস্তক। সন্দীপনী মনি কি করবে ভেবে পাচ্ছে না। এক হাতে পুত্র মধুমঙ্গলের মস্তকটা ধরেছে, আরেক হাতে বাঁশি নামো বসিটা কাঁপতে কাঁপতে যেই না পুত্রের মস্তকে ছোঁয়াতে গেল, ছেলেটা বলে উঠলো, বাবা দাঁড়াও, যাবার বেলায় আমি একটা কথা বলে যাই। কি কথা বাবা? আমাকে বল। জানো তো পিতা, আমি যখন ছোট ছিলাম আমি আমার মায়ের কোলে প্রস্রাব করে দিতাম। আমার মা কি করতো জানো? আমার মা ভিজে দিকটা নিজের অঙ্গে রেখে শুকনো বসনটা আমার অঙ্গে দিয়ে বলতো, ওরে মধু, যেদিন আমার এই ভবের আশা বাসা শেষ হবে, যেদিন আমায় অন্তিম কালে চলে যেতে হবে, সেদিন তুই একবার আমার কর্ণের কাছে কৃষ্ণ নাম বলিবি বাবা। একটা কথা বলি, জেনে রাখুন, এই অন্তিমকালে কানের কাছে কৃষ্ণ নাম করা সব সন্তানের ভাগ্যে কিন্তু হয় না গো। কি বলবো মা, বলতে গিয়ে একটা কথাই আমার আজ খুব মনে পড়ছে। বেশি দিন নয়, 4 মাস হলো আমি আমার মাকে হারিয়েছি। আমার মা আপনারা অনেকেই চিনবেন, তিনি একজন স্বনামধন্য কীর্তনিয়া ছিলেন, কীর্তনিয়া শ্রীমতী অঞ্জলি বর্মন। 4 মাস হয়ে গেল আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। আমার মা 1 মাস তখন ওই আইসিইউতে কাচের ঘরে যখন ছিল না, আমার মা শুধু চোখে দেখতো, মুখে কিছু বলতে পারতো না, কারণ মুখে তো সব পাইপ দেওয়া ছিল, চলতো জীবনটা মেশিনের দ্বারা। যখন 1 মাস
মাস হয়ে গেল মা বেডে শুয়ে আছে। ঠিক 1 মাস 4 দিনের আগের দিন, মানে 3 দিনের দিন, প্রত্যেক দিন দেখতে যেতাম কিন্তু কখনো সাহস হয়নি। ঠিক 3 দিনের দিন যখন আমি আমার মায়ের পাশে দাঁড়ালাম, মায়ের কোনো জ্ঞান নেই, শুধু যেন আকাশের দিকে তাকিয়ে কি ভাবছে। তবু তো প্রথম দিকে মা চিনতে পারতো, কিন্তু শেষ পর্যায়ে আর চিনতে পারছে না। আমি মায়ের কানের কাছে গিয়ে আমি জানি আমার মা অন্তিম কালে পড়ে আছে। এই অন্তিম সময় আমাদের তো ঢুকতে দিত না, একবার করে ঢুকতে দিত, তাও কয়েক মিনিটের জন্য দাঁড়াতে দিত না, কাঁদতে দিত না, কথা বলতে দিত না, বাইরে বের করে দিত। তাই ওইটুকু সময় নিজেকে শক্ত করে ধরেছিলাম যে না, আর কাঁদবো না, কারণ এই সময় এসেছে আমি যদি এখন না বলি আর পারবো না। শুধু আমার মায়ের কানের কাছে গিয়ে বলেছিলাম কৃষ্ণ নাম। মার হাতের আঙুলটা শুধু একটু নড়েছিল, আর কিছু নড়েনি। মা দেহটা নিস্তেজ হয়ে পড়েছিল। আমি মায়ের কানের কাছে কৃষ্ণ নাম বলে যখনই ঘরে ফিরে এলাম, ভোরের বেলা আমার ভাই ফোন করে বলছে, দিদি মার নেই, মা আমাদের ছেড়ে চলে গেছে দিদি। আমি কখনো ভাবিনি, কারণ আমার মা যখন অসুস্থ ছিল আমার প্রত্যেকদিন গান ছিল, মায়ের সঙ্গে দেখা করতে পারিনি, কিন্তু ভাবিনি যে আমার বদনের নাম শুনেই আমার মাইও জগৎ ছেড়ে চলে যাবে। আজকে মধুমঙ্গল বলছে, বাবা আমি যখন ছোট ছিলাম মা বলতো, রে মধু, আমার অন্তিমকালে আমার কানের কাছে তুই কৃষ্ণ নাম বলিনি, কিন্তু আমার কপাল দেখো, ভাগ্য দেখো, আজ আগেই তো আমি চলে যাচ্ছি গো। তাই আমার হতে বুঝি আর সেই নাম বলা হলো না। আমার জীবনে নদী নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলা রে, দিও পার করি রে আমার জীবন নদী নাইয়া। ভবের খেলা সঙ্গ হলো রে, আমার জীবন নদীর নাইয়া। বন্ধ বন্ধুরে কত আশায় বেঁধেছিলাম, এই না সাধে বসা, সেই ঘর ভেঙে দিল
জীবন নদীর নৈয়া। হরি বল হরি বল। আমার জীবন নদীর নৈয়া রে, ভবের খেলা সঙ্গ হলা না। দিও পার করিয়া রে আমার জীবন নদীর নৈয়া। আমার জীবন নদী নাইয়া ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নৈয়া রে, ভবের খেলা সঙ্গ হলা না। ও দিও পার করিয়া রে আমার জীবন নদীর নৈয়া। জীবন নদী নাইয়া ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া।